আজকে আমার বাংলাদেশের ৩য় দিন। আমি আজকে ঢাকা ডেমরা থেকে ঘুরতে যাব চাঁদপুর। এটা আমার হোটেল। আমি ৩য় ফ্লোরে ছিলাম। এখান থেকে নেমে পার হয়ে আমি এখান থেকে ঢাকা ডেমরা বাঁশের পুল থেকে রওনা হব। বাঁশের পুল থেকে এখান থেকে টোটো করে বা ব্যাটারি চালিত গাড়ি করে আমি যাব কোনাপাড়া। কোনাপাড়া থেকে ওখান থেকে সরাসরি আমি চলে যাব সদরঘাট। সদরঘাট থেকে আমি লঞ্চ নিয়ে চলে যাব চাঁদপুর। চাঁদপুর আমার ফ্রেন্ডের বাসায়, গ্রামে ফ্রেন্ডের বাসায় আমি এখান থেকে চলে যাব। তো এখান থেকে বন্ধুরা দেখতেছেন আগে রাস্তা দিয়ে যাবো। রাস্তা দিয়ে যাওয়ার পর এখান থেকে একটা টোটো নিব। টোটো নিয়ে এই যে সামনে যে চলতেছে ছোট টোটোগুলো এখান থেকে আমি যাব কোনাপাড়া। কোনাপাড়া থেকে রিক্সা করে আমি সরাসরি চলে যাব সদরঘাট। সদরঘাট থেকে আমি লঞ্চ করে আমি যাব চাঁদপুর। তো চলুন বন্ধুরা আমার সাথে ব্লগটা শুরু করা যাক। এখানে এসে রিস্কাওয়ালা ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, "ভাইয়া আপনি কি এখান থেকে ডাইরেক্ট সদরঘাট যাবেন?" কিন্তু রিস্কাওয়ালা ভাই আমাদেরকে বলল, "আমি এখান থেকে সদরঘাট যেতে পারবো না। আমি এখান থেকে আপনাদেরকে কোনাপাড়া নিয়ে যেতে পারবো। তো কোনাপাড়া থেকে আপনি সেখান থেকে রিক্সা করে বা আমার মতো ব্যাটারি চালিত গাড়ি করে আপনারা ওখান থেকে সদরঘাট যেতে পারবেন। আমার সদরঘাট যাওয়ার পারমিশন নেই। আমরা এখান থেকে কোনাপাড়া পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারবো।" তো বললাম, "ভাইয়া চলুন যাই। কোনাপাড়া পর্যন্ত আমাদেরকে নামিয়ে দিয়ে আসেন।" ব্যাটারি চালিত অটোরিকশাওয়ালা ভাই আমাদেরকে নামিয়ে দিল কোনাপাড়া। আর পার হেড ভাড়া নিল আমাদের কাছ থেকে ৳১০। সেখান থেকে আমরা ব্যাটারি চালিত রিক্সা করে সদরঘাট যাব। সেই রিক্সার ভাড়া নিবে আমাদের কাছ থেকে ৳১২০। তো যাওয়ার সময় আমি আপনাদেরকে সাইডের দৃশ্য একটু দেখাই। দেখেন সাইডে যেটা নদী দেখতেছেন আপনারা, এখানে একটা ময়লাও পড়তে দেওয়া হয় না। ঢাকা ডেমরাতে এই নদীর পানি বা এই নদীর নাকি জানি না আমি, এই নদীর পানিগুলো কিন্তু ফিল্টার করে আবারও খাওয়া হয়। কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখার জন্য দেখেন সেখানে ভ্যাকুয়াম নামিয়ে যেকোনো ময়লা বা আবর্জনা এখান থেকে তুলে ফেলে দেওয়া হয়। আর এখানে কিন্তু অধিক পরিমাণের শাখার মাছ এখানে অধিক পরিমাণের পাওয়া যায়। তো আমি জানি না আমাদের ইন্ডিয়াতে এই শাখার মাছ আছে কিনা, কিন্তু বাংলাদেশে এই বুড়িগঙ্গা এগুলোতে অধিক পরিমাণে শাখার মাছ পাওয়া যায়, আপনারা অনেকেই জানেন। আর রিস্কায় চড়ে গল্প করতে করতে অলরেডি কিন্তু আমরা সদরঘাট এসে পড়েছি। এটা হলো সদরঘাটের সবজি মার্কেট, সবচেয়ে বড় সবজি মার্কেট। তো আমি আপনাদেরকে থুলমূলভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এই মার্কেটে আসার পর আমি নতুন জিনিস একটা এখানে খাইছি, সেটা হলো তালের শাঁস। এটা কিন্তু আমাদের আসামে, আমি যে জায়গায় থাকি আসাম ধুবড়ীতে, এখানে কিন্তু আমি কখনোই দেখিনি তালের শাঁস খাওয়া। এখানে আপনারা কিন্তু অধিক পরিমাণের তালের শাঁস পাবেন। এটা আসলে আমি নতুন ১ম বার কিন্তু আমি খাইছি। আমাদের এই বাংলাদেশে এসে ১ম বার আমি তালের শাঁস খাইছি। কিন্তু ইন্ডিয়াতে অনেক জায়গাতেই খাওয়া হয়, আমি দেখেছি কিন্তু খাওয়া হয়নি। কিন্তু বিশেষ করে আমাদের আসামে আমি যেখানে থাকি ধুবড়ীতে, এখানে তালের শাঁস আমি কখনই কাউকে খেতে দেখিনি। তো বন্ধুরা আমাদের আসামে যেমন বাজার যেদিন থাকে, যেদিন সবজি বাজারে ঢুকবেন, যেমন পরিবেশ, যেমনভাবে মানুষের সবজি বিক্রি করে, অনেক বেশি পরিমাণে সবজি বিক্রি করে যেভাবে, এখানেও সেইম পরিবেশ। আপনি এখানেও বাংলাদেশের মানুষগুলো আসামের মানুষের সংস্কৃতির সাথে অনেকটাই মিল আছে। এখানেও সেইমভাবেই মার্কেট বসা হয়। এখানে সেইমভাবেও আপনার যেকোনো সবজি, সবজি এখানে আনা হবে, হোলসেলভাবে এখানে বিক্রি করা হবে। আমাদের যেমন সাপ্তাহিক বাজার যেমন যেভাবে ভিড়, একদম পুরা ভিড় হয়, তেমনইভাবে এখানেও সাপ্তাহিক বাজার, এটা কি আমি জানি না আসলে ডেইলি বাজার হয় কিনা। তো আমি এখানে আসছি, সদরঘাটে আসছি আমি ১ম বার। তো আমি জানি না আসলে এটা সাপ্তাহিক বাজারেই আসছি না সরাসরি এমনিতেই আসছি আমি জানি না। কিন্তু আমি যেটা পরিবেশ দেখলাম একদম আমাদের আসামের মতোই পরিবেশ। আমাদের আসামে যেভাবে মার্কেটে বসা হয় একদম সেম পরিবেশে এখানেও মার্কেটিং এ বসা হয়। তো
মার্কেটটা পার হওয়ার পরেই আমি সদরঘাটে লঞ্চ ঘাঁটিতে পৌঁছে গেলাম। তো এখানে এসে আমি আপনাদেরকে বলবো, এখানে লঞ্চ ঘাঁটিতে আমাদের ইন্ডিয়াতে প্ল্যাটফর্ম টিকিট যেভাবে নেওয়া হয়, এখান থেকেও কিন্তু আপনার লঞ্চ ঘাঁটির যেটা টার্মিনাল টিকিট এখান থেকে নিতে হবে। তো এখান থেকে আমি টার্মিনাল টিকিট নিয়ে নিব। আমাদের প্ল্যাটফর্ম টিকিট যেভাবে আমাদের ইন্ডিয়াতে প্ল্যাটফর্ম টিকিট যেভাবে নেওয়া হয়, এখানেও আপনি টার্মিনাল টিকিট নিয়ে গেট কাউন্টারে দিয়ে তারপরে আপনার ঢুকতে হবে। তো আমি এখান থেকে টার্মিনাল টিকিট নিয়ে আমি লঞ্চ ঘাঁটিতে প্রবেশ করলাম। আমি এখান থেকে চলে যাব সরাসরি চাঁদপুর। আমাদেরকে চাঁদপুর মাইকিং করে ডাকা হচ্ছে, চাঁদপুরের লঞ্চ অলরেডি ছেড়ে দিবে। এখানে দেখেছেন ঢাকা চাঁদপুর, এই লঞ্চে কিন্তু আমরা প্রবেশ করব। এই লঞ্চে আমরা উঠলাম। তো প্রবেশ করার পরেই ভাই বিশাল পরিবেশ। আমরা কোনো জায়গায় বসতে চাইনি। তো ২-২.৫ ঘন্টা তো ভাবছি ২-২.৫ ঘন্টা আমরা সরাসরি এমনিতেই ঘুরে বেড়ে পার করে দিব। ভাই বিশাল পরিবেশ, মানুষের সমাগম, মনে হচ্ছে আমি বড় কোনো একটা বাস বা কোনো ইন্ডিয়ান কোনো ট্রেনে উঠে বসেছি। এত সুন্দর করে ভিতরে একদম অনেক মানুষ, মনেই হচ্ছে না আমি লঞ্চের ভিতরে উঠছি। দেখেন ভাই এখানে মানুষ বসে আছে, ভাই এখানে বাইকও দেখতেছি আমি। তারপরে আমি আস্তে আস্তে উপরে চড়ে গেলাম। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি যে যাতে ভিডিওটা শর্ট হয়, যাতে লম্বা না হয়, আপনারা যাতে বিরক্ত না হন। তো লঞ্চে উঠেই আমি একটু পিছন দিকে আসলাম। পিছন দিকে এসে সদরঘাটের বুড়িগঙ্গার পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর পিছন দিক থেকে সদরঘাটটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো উপরে ওঠার পরে আমি ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করলাম। এটা হলো ক্যান্টিন, এখানে আমরা খাবো। আর আপনি বাম সাইডে একটু দেখলেন, এখানে কিন্তু একটা মোটরসাইকেল তুলে রাখা হয়েছে। এখানে দেখেন এই যে মোটরসাইকেল গাড়ি একটা রাখা হয়েছে। উপরে নিচের ফ্লোরে থেকে আমরা উপরের ফ্লোরে আসছি। তো আমি ভাবছি উপরের ফ্লোরের থেকে আমরা ছাদে চলে যাব। তো আমি সরাসরি ছাদে চলে আসলাম। ছাদে চলে আসার সাথে সাথেই আমি দেখি আমাদের লঞ্চটা কিন্তু চাঁদপুরের মুখে কিন্তু রওনা হয়ে গেছে। তো তারপরে আমি একটু আপনাদেরকে আরও সাইডের দৃশ্য দেখালাম, বুড়িগঙ্গার পানি দেখানোর চেষ্টা করলাম। আর ভাই এখানে অধিক পরিমাণের লঞ্চ, এখানে আপনি বরিশাল থেকে সব জায়গাতে যেতে পারবেন। আমার জানা নেই আসলে কোথায় কোথায় যাওয়া যাবে এখান থেকে। তো আমি আমার বন্ধুর কাছ থেকে শুনছিলাম এখান থেকে বরিশালের লঞ্চ এখান থেকে পাওয়া যায়। এখান থেকে চাঁদপুর, বরিশাল এগুলো অনেক জায়গায় এখান থেকে জলপথ দিয়ে যাওয়া যায়। তো অলরেডি আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। তো ছাদে আসার পরে ভাবলাম যে একবার ভিডিওতে আসি। এসে আপনাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাই। তো আমি আসলে সেখানকার সাউন্ডটা নিতে পারিনি। আমি একদম পিছন দিকে ইঞ্জিনের পাশে ছিলাম। আমার ওখান থেকে বিকট শব্দ আসতেছিল। তো আমাদের যেটা লঞ্চ বেশি বড় ছিল না, আর একদমই ছোট বলাও যাবে না। তো তারপরেও লঞ্চটা খুবই ভালো ছিল, আর আমাদের জার্নিটাও খুবই ভালো ছিল। আর একটু ভিডিওতে আসলাম, বা আপনারা বলতে পারেন যে হোসেন ভাই একবারও ভিডিওতে আসলো না। তো ভিডিওতে আসার জন্য আমি ফ্রন্ট ক্যামেরাটা একটু অন করে আমি একটু ভিডিওতে আসি, আপনাদেরকে দেখালাম। কিন্তু সাউন্ডটা আসলে যেটা অরিজিনাল সাউন্ড সেটা আপনাদেরকে শোনাতে পারলাম না। আমি ইঞ্জিনের পাশে ছিলাম, একদম বিকট শব্দ হচ্ছিল। তো আমি এখানে টিকতে পারতেছি না, আবার তো বসে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আমরা চলে আসলাম দীর্ঘ 2.5-3 ঘন্টা পর আমরা চলে আসলাম সেই চাঁদপুর মোহনাতে। চাঁদপুর যেটা ঘাটি, লঞ্চ ঘাটি, সেখানে চলে আসলাম। তার মানে এক কথায় আমরা চাঁদপুর পৌঁছে গেছি। 5 মিনিটের ভিতরেই আমরা চাঁদপুর পৌঁছে যাব। আমাদের চাঁদপুরের এই লঞ্চের ভাড়া ছিল 250 বাংলা রুপিতে 250 টাকা। এখান থেকে আমাদের এই লঞ্চের যেটা নামানোর যেটা দরজা, সেই দরজা দিয়ে আমরা নামবো। আর এখান থেকে টিকিট আমাদেরকে চেক করা হবে। আমাদের যদি টিকিট না থাকে তাহলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হবে। তো এখান থেকে টিকিট চেক করে আমাদেরকে নামাবে। তো বন্ধুরা, আমরা টিকিট চেক করে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এটাকে বলা হয় চাঁদপুরের ইলিশের বাড়ি। বাংলাদেশের যত জায়গায় ইলিশ পাওয়া যায়, সবচেয়ে এখানকার ইলিশ নাকি সবচেয়ে মজার হয় আর সবচেয়ে টেস্টি হয়। তো অবশ্যই আমরা ইলিশ খাবো এখানে এসে। তো আমরা এখান থেকে নামলাম। নামার পরে যেটা লঞ্চ ঘাটের যেটা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সামনে দেখতেছি অনেক ভিড়। এই ভিড়টা আসলে যারা ওই ব্যাটারি চালিত যারা গাড়ি চলাচল করে, তারা আমাদের প্যাসেঞ্জারের জন্য তারা এখানে ভিড় করতেছে, ভাই আমার গাড়িতে উঠেন, আমার গাড়িতে উঠেন, এরকম ধরনের আর কি ব্যাপারটা। তো এখান থেকে খুব কষ্ট করে আমরা পার হয়ে যাব। পার হয়ে গেলাম। পার হয়ে যে ফাঁকে থেকে দূর থেকে একটা টেম্পো নিয়ে আমরা সেই চাঁদপুরের যেটা মোহনা, যেখানে মানুষ যেখানে পার্কের মতো, যেখানে মানুষ আড্ডা দেয়, সেই জায়গায় চলে যাব। সেই জায়গায় চলে যাব। তো এখান থেকে কোনো রকম করে আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম।
একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনারা যখন লঞ্চ ঘাঁটিতে উঠবেন, লঞ্চে যখন উঠবেন, যখনই ভিড় হবে, তখনই আপনাদের পকেট কিন্তু সবসময় সাবধান করে রাখবেন। বিশেষ করে যখন আপনার লঞ্চ থেকে নামবেন, নামার টাইমে যখন টিকিট চেক করে আপনাদেরকে নামাবে, তখন কিন্তু অনেকটাই ভিড় হয়। সেখানে কিন্তু সবসময় আপনাদের পকেট, মানিব্যাগ, আপনাদের পার্স কিন্তু আপনারা সবসময় সাবধান করে রাখবেন। এখানে যখন আমি নামার জন্য আসতেছিলাম, তখন আমার ফ্রেন্ড, যেটা বাংলাদেশি ফ্রেন্ড আমার ছিল, বন্ধু ছিল সেটা, এটা আমাকে বলল, "হোসেন ভাই, আপনি কিন্তু এখানে কিন্তু আপনার পকেট কিন্তু আপনি সাবধানে রাখবেন। না হলে কিন্তু আপনার মানিব্যাগ এখান থেকে ছিনতাই হয়ে যেতে পারে বা পকেটমাররা নিয়ে যেতে পারে।" তো বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন, কখনোই ঘুরতে আসেন, তো অবশ্যই আপনাদের পকেট সবসময় সাবধান করে রাখবেন। এই ভিড়ের মাঝখান থেকে এগিয়ে আসার পর তো এখানে একটা টেম্পু পাইলাম বা ব্যাটারি চালিত গাড়ি পাইলাম। তো চাচার কাছ থেকে ভাড়া বন্দোবস্ত করে আমরা চাঁদপুর সেই মোহনার জন্য রওনা হলাম চাচার টোটোতে চড়ে। তো চাচার ব্যাটারি চালিত রিক্সা করে আমরা চলে আসলাম চাঁদপুর মোহনাতে। এখানে দেখতেছেন ইলিশের বাড়ির যেটা সুনাম এই চাঁদপুরের আছে, তার জন্য এখানে কিন্তু দেখেন ইলিশের ছবি বা ইলিশের স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইলিশের স্ট্যাচু। দেখেন, এটা ইলিশের বাড়ি এই জন্যই বলা হয়। তো এখানে আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু ইলিশ এই চাঁদপুর থেকেই সব জায়গায় দেওয়া হয়। সবচেয়ে চাঁদপুরেই পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু ইলিশ। তো বন্ধুরা, ভিডিওতে লেগে থাকুন। আমার ব্লগে কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মোহনাতে একটু ঘোরাফেরা করার পর আমাদের যে জায়গায় যাওয়ার উদ্দেশ্য সেই জায়গায় রওনা হব। মোহনাতে একটু ঘোরাফেরা করার পর আমরা এবার চলে যাব সেই মৌলভীবাজার গ্রামের, আমার ফ্রেন্ডের বাসায়, যে গ্রামের বাসায়, যে মৌলভীবাজারের পাশে আমার ফ্রেন্ডের বাসা, সেই বাসায় আমি চলে যাব। তো এখান থেকে সেই মৌলভীবাজার যাওয়ার জন্য এই ছোট্ট নৌকাতে আমরা উঠব। ছোট্ট নৌকাতে ওঠার পরে আমরা এই নৌকা দিয়ে মাঝ বরাবর চলে যাব। মাঝ বরাবর চলে যাওয়ার পরে এখান থেকে আমরা সেই ওই পার যাওয়ার কথা, ওই পারের ট্রলারটা কিন্তু এই পারে আসতে পারবে না। তো তার জন্য আমরা ওই পারে যেতে হবে আমাদের এই ছোট্ট নৌকা দিয়ে। তো সব জিনিসেরই, সব জায়গারই, সব জিনিসের একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। এখানে যেমন বড় নৌকাগুলো এখানে এই পারে আসতে পারবে না। এই ছোট নৌকা দিয়ে এই মাঝপথে গিয়েই দেখেন, ওই আগে দেখেন একটা নৌকা মাঝপথে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এই ছোট নৌকা দিয়ে সরাসরি সেই নৌকাতে, পানির ভিতরে কিন্তু আমরা সেই নৌকাতে উঠবো। সেই নৌকাটা কিন্তু এদিকে আসতে পারবে না। এদিকে তার মানে তার আসার পারমিশন নাই, বা এই নৌকাটা যে আছে এই নৌকার ওই পারে যাওয়ার পারমিশন নেই। তো যার যে যতটুকু যেতে পারবে ততটুকুই। তো আমাদেরকে এবারে ছোট্ট নৌকাটা এখান থেকে ওই নৌকাতে আমাদেরকে ট্রান্সফার করে দিবে। আর এই ছোট নৌকা আমাদের কাছ থেকে ভাড়া নিবে মাত্র 10 টাকা করে। তো বন্ধুরা, আমরা কিভাবে এক নৌকা থেকে আরেক নৌকায় যাই আপনারা উপভোগ করুন। ছোট্ট নৌকা থেকে আমরা সরাসরি ট্রলারে ট্রান্সফার হলাম, আর ছোট্ট নৌকা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল। তো বড় ট্রলারে উঠেই আমরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো মৌলভীবাজার এখান থেকে আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা মৌলভীবাজার পৌঁছে যাব। আচ্ছা, বসা। ট্রলার থেকে নামার পরেই মৌলভীবাজারের পাশে আমার ফ্রেন্ডের বাসা ছিল। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো আসলে দেখেন, বাংলাদেশের গ্রামের বাসাগুলো এক